ওফ, ব্যথা পাই কৌশিক ভাই, ছাড়ুন। কেন? আমি ছুলে ব্যথা লাগে আর অন্য ছেলেরা ছুলে খুব ভালো লাগে, তাই না তুবা? রাগী কণ্ঠে কথাগুলো বলে তুবার হাতটা আরও শক্ত করে চেপে ধরল কৌশিক। ব্যথায় তুবার জানটা বেরিয়ে যাচ্ছে যেন। অস্থির চিত্তে হাতটা মুচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দুমাত্র ছাড়া পেল না। বিয়েবাড়ির রং বেরঙ্গার লাইটের আলোতে তুবার ব্যথাতুর মুখশ্রী স্পষ্ট হতে লাগলো। সেই আলোতেই জ্বলে উঠল তুবার লাল হয়ে যাওয়া হাতটা। কৌশিকের শক্ত হাতের চাপে কবজিতে লালচে দাগ পড়েছে। আজ তুবার চাচাতো বোন মৌমিতার বিয়ে। তুবার বড় চাচা জামাল ভুঁইয়া জমকালো আয়োজন করেছে মেয়ের বিয়ে উপলক্ষে। সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে। মৌমিতার সাথে সাথে আজ তুবাও খুব করে সেজেছে। গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ির চোখ ধাঁধাতে যথেষ্ট। চঞ্চল পায়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধুর নজরে পড়ে তুবা। তখন থেকেই ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে, ভিড়ের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টা করছে। বিয়েবাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টা নজর এড়ায়নি কৌশিকের। এবাড়ির বড় কর্তার একমাত্র ছেলে সে। আজ তারই বোনের বিয়ে। তুবা হলো কৌশিকের ছোট চাচার মেয়ে। মেজো চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক। এমন সময় নজর যায় বাগানের দিকে। তুবার আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তে বিগড়ে যায়। বেখেয়ালে তুবা ছোটাছুটি করতে গিয়ে ঘাসের ওপর রাখা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ছেলেটা সঙ্গে সঙ্গে তুবার হাত ধরে ফেলে। ব্যাস, এতটুকু যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে উঠতে। ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় তুবাকে। ছেলেটা কিছু বলার আগে তুবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় কৌশিকে নিজের সাথে। লম্বা চওড়া কৌশিকের সাথে পা মেলাতে হিমশিম খেয়ে যায় তুবা। ব্যথাতুর কণ্ঠে বলে, ব্যথা লাগছে কৌশিক ভাই। কিন্তু কৌশিক থামে না। তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয়। ভয়ে তুবার অন্তরাত্মা কাঁপছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে, যদি সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগানের সাইডে আছে, তবুও তোবা ভয় পায়। ভয় তোতাতে বলে, দরজা কেন বন্ধ করলেন? তোকে শিক্ষা দেব বলে। আমি কিছু করিনি কৌশিক ভাই। আচমকা কৌশিক তুবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাকে নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে শক্ত করে চেপে ধরে তুবার গাল। কাঁপতে থাকা তুবার ভয়াতুর চোখের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবে? আমি তো ওনাকে চিনি না, তাহলে তোর হাত ধরলো কেন? আমি সত্যি জানি না। উনি তো। তুবার কথা শেষ করতে দিল না কৌশিক। আচমকা তুবার কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসলো। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তুবার ঘাড় চেপে ধরল। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চির দূরত্ব নেই। কৌশিক নিজে সমস্ত রাগ তুবার ঠোঁটের ওপর ছাড়তে লাগলো। অসহায় তুবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না, বরং তুবার মুচড়া মুচড়িতে কৌশিকের রাগ আরও বাড়ল। ছটফটে তুবার ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখলো কৌশিক। পুরুষালী শক্ত হাতে খামচে ধরল নরম কোমর। বাঁকা কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তুবা। একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঠোঁটের ছোঁয়া আরও গভীর করল। এবার আর রাগে নয়, বরং এবার তার ছোঁয়ার প্রকাশ পেল অশেষ ভালোবাসা। নিজের শক্ত পুরুষালী হাতে কৌশিক ছুঁয়ে দিল তুবার নরম দেহ। তুবা চোখ বন্ধ করে অনুভব করলো কৌশিকের উন্মাদনা, কারণ সে জানে কৌশিক থেকে সে একদম ছাড়া পাবে না, বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরও রেগে যাবে। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল কৌশিকের কাছে। অনুভূতি সাগরে ভেসে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি। শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দুমাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার ব্যাকুলতা। তুবার ওপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে 2 হাতে ভর দিয়ে মাথা উঁচু করল কৌশিক। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া তিত্তির করে কাঁপছে। এতে যেন কৌশিক আরও বেশি বেসামাল হয়ে পড়ল। আবারও আঁকড়ে ধরল তুবার ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতিতে আলতো করে চুমু খেলো কৌশিক। চুমু খেতে খেতে এক টানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ফেলল। তুবার যেন মরি অবস্থা। 2 হাতে বিছানা চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো তুবা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত ওঠানামা করছে।
কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারীর দেহের প্রতিটি বাঘ তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষ ভাঁজে মুখ গুজালো কৌশিক। অত্যধিক উত্তেজনা কেঁপে উঠল তুবা, থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ। শির দ্বারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। কৌশিকের ঠোঁট জোড়া এক বিন্দু থেমে নেই। তুবার বক্ষ ভাঁজ থেকে থেমে গেল নরম উদরে। গভীর উদরের কেন্দ্রবিন্দুতে মুখ ডুবিয়ে দিল। সহসা দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেয়ে গেল তুবার। কোমর বাঁকিয়ে গেঙ্গিয়ে উঠল, কণ্ঠস্বর অস্পষ্ট। কৌশিক ভাই, প্লিজ থামুন। উদরে মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক, যেন কোনো ঘরের মধ্যে আছে সে। গাঢ় চুম্বনে ভিজিয়ে দিচ্ছে তুবার কেন্দ্রবিন্দু। প্রতিটি ছোঁয়ায় স্পষ্ট ব্যাকুলতা। তুবার নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল। অস্পষ্ট স্বরে গেঙ্গিয়ে উঠল, প্লিজ। তুবাকে নড়াচড়া করতে দেখে দুই হাতে কোমর চেপে ধরল কৌশিক। গম্ভীর কণ্ঠে বলল, প্লিজ যান, আর একটু। আধা রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। তুবাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো। এক অদেখা ভয়ানক সুখ। তুবার মনে হলো সময় থমকে যাক, এই প্রহর কখনো না ফুরাক। ঠিক কতটা সময় তুবার উদরে মেতেছিল সেটা জানা নেই কৌশিকের। সাউন্ড বক্সের আওয়াজে তার হুঁশ ফেরে। চেতনা ফেরার মতো তড়িতে মাথা তুলে তাকায়। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। দুই চোখের কর্নিশ পেয়ে অঝরে অশ্রু ঝরছে। সেই পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? তড়িঘড়ি করে উঠে বসলো কৌশিক। কান্নারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দুই হাতের আঁচলে তুবার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। কণ্ঠ স্বর বরফের মতো ঠান্ডা। আমার কথা শুনলে আর খারাপ রূপ দেখাতাম না। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? তোর ইচ্ছেই হোক বা অনিচ্ছাই, একটা ছেলে তোকে ছুঁয়েছে। এতে যে আমার নিয়মের বাইরে তুবা। আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না। আমি সেটা মানব না। তুবা আবারও কেঁদে ফেলল। কৌশিকের ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। সে ভ্রু উঁচিয়ে বলল, এখনও কাঁদবি? কাঁদলে কিন্তু আবারও ঠোঁটে কষে চুমু দেব। তুবা এবার রেগে যায়। কৌশিকের বুকে এলোপাথারি কিলঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। কৌশিক তুবার হাত দুটো মুখ ছেড়ে পেছনে পেঁচিয়ে ধরে। মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এজন্য বেঁচে গেলি। না হলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামে সেলমোহর বসিয়ে দিতাম। এরপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলে তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেল কৌশিক। লজ্জায় মাথা নিচু করে ফেলল তুবা। এই লোকটার হুটহাট গভীর ছোঁয়া তুবাকে বেসামাল করে দেয়। নেহাতি গোপনে বিয়েটা করে রেখেছে। সেই অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে, কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। তুবা মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন। কেউ দেখে ফেললে কি ভাববে? কি ভাববে মানে? নিশ্চয়ই খারাপ ভাববে। ভাবুক, হু কেয়ারলেস। বিনা অধিকারে ছয়নি। অধিকারের কথা এখনও কেউ জানে না, জানিয়ে দেব। তুবা চমকে মাথা তুলে তাকায়। চোখে মুখে তার মারাত্মক ভয়। কৌশিকের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, মা আমাকে মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেবো? জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করল। ছাড়া বেঁধে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তুবা। দরজার দিকে যেই পা বাড়াবে ততক্ষণে কৌশিক ডেকে বলল, এই শোন। চলতে গিয়েও তুবা থেমে গেল। ততক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। কৌশিক ততক্ষণে তুবার পেছনে চলে এসেছে। তুবার মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত বুকে গুজল কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবি। মুখে শ্বাস তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পরবি। পরিমতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য। আর যদি আমার কথার একটু নড়চড় হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ ততক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দেব। এত ইনসিকিউরিটি নিয়ে আমি আর বাঁচতে পারবো না। ক্লান্ত হয়ে পড়েছি। বিনিময় তুবা আর চোখে চাইল। একটু আগের কথা মনে পড়তে পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল। দুইবার টলে উঠল, যেন পায়ে শক্তি ফুরিয়ে গেছে। তুবার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, নাকি এখনই বাসটা সেরে ফেলবো? তুই চাইলে এখনই করতে পারি। আমি কিন্তু ফুল মুডে আছি। এই দেখ,
আমার শরীর কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে হতভম্ব তুবা, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলছে। নিজের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা। বাজে লোকটা আচ্ছা মতন কামড়েছে, ব্যথা টনটন করছে নিচের ঠোঁটের নিচের অংশ। রক্ত জমাট বাঁধা ফুলে ফুলে ঠোঁটের পাতা আলতো করে হাত বুলালো তুবা। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস। এই লোকটা এমনই পাগলাটে, তুবাকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে, আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বড়সড় চিহ্ন বসিয়ে দেয়। তুবার চিন্তা হচ্ছে ভীষণ। এখন এই ফুলো ঠোঁট নিয়ে সে সবার সামনে যাবে কিভাবে? যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে? এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির মেজ কর্তা লুৎফর রহমান ভুইয়ার মেয়ে রিয়ার। তুবাকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভেতরে চলে এসেছে। তুবার ঘরের দরজা খুলতে দেখতে পায় তুবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত তুবাকে স্ক্যান করে রিয়া আরও বেশি হতভম্ব হয়ে যায়। পার্লার থেকে বউকে সাজাতে আসা মেয়েরা ওদের 3 বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর সাজ তুলে তুবা কলাপাতা রঙের একটা হাতের কাজের 3 পিস পরেছে। মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে। তুবার এমন সাদামাটা অবস্থা দেখে রিয়ার ভ্রু কুঁচকে গেল। পরনের শাড়িটা 2 হাতে উঁচু করে এগিয়ে গেল তুবার কাছে। কী রে, শাড়ি খুঁজছিস কেন? আর মুখ ধুয়েছিস কোন কারণে গাধা? বলতে বলতে রিয়ার নজর গেল তুবার ঠোঁটের দিকে। নিজের ঠোঁট ফুলে কালচে হয়ে আছে। এতে রিয়া আটকে উঠল, ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করল, বোন কি হয়েছে ঠোঁটে? এত ফুলে গেছে কেন? রক্ত জমাট বেঁধেছে? কী রে, কিছু বলবি? বোনের ব্যতিব্যস্ত মুখ দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে তুবা। মনে মনে কৌশিককে আচ্ছা মতো বকে দেয়। আজ কৌশিকের জন্য তুবাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। নিচে গেলে বাবা চাচাদের আরও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভাবতে চারদিক থেকে হতাশা ঘিরে ধরে তুবাকে। মনে মনে ঠিক করে এর শোধ তুবা তুলবে। আসল সত্য পেটের মধ্যে হজম করে তুবা মেকি হেসে বলল, কিছু না আপু, ওয়াশরুমে স্লিপ করে পড়ে গেছিলাম, তাই ব্যথা লেগেছে। কিন্তু ওয়াশরুমে পড়লে তো মাথায় ব্যথা পাওয়ার কথা, ঠোঁটে তো নয়। আরে সামনের দিকে পড়েছিলাম তো, বাথটাবের সাথে ঠোঁটে গুঁতা লেগেছে। আর তাছাড়া তুমি এত জেরা করছো কেন? আমি কি কোনো চোর ডাকাত নাকি? কথার প্রসঙ্গ পাল্টে তুবার নজর সরিয়ে দিল। রিয়ার সন্দেহ বাড়ল, বই কমলো না, কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হলো না। ভীষণ তাড়ায় আছে সে। নিজের সাথে সাথে তুবাকে তাড়া দিয়ে বলল, যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবি, আর তাড়াতাড়ি নিচে চল, আবু তোর জন্য অপেক্ষা করছে। তুবার ততক্ষণে মনে পড়ল আজ তাদের বাড়িতে বিয়ে। সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেছে। এখনও তো বরযাত্রী নতুন বউ নিয়ে চলে যাবে। ইস, কৌশিক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করলো তুবা। ভাবতে ভাবতে রিয়াকে রেখে দৌড়ে লাগালো। রাতের অন্ধকার তলিয়ে গেছে রং বেরঙের লাইটের আলোতে। এখন রাত 8টা বাজে, অথচ চারদিকে শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের মতো আলোকিত। মৌমিতার শ্বশুরবাড়ি এখান থেকে সামান্য দূরে, বড়জোর 1 ঘন্টার রাস্তা। এই জন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি। তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। বিদায় লগ্নে পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলেও বাড়ির ছোট রাজকন্যা মিসিং। সেই থেকে তুবাকে দেখার জন্য ছটফট করছে মৌমিতা। ভাই বোনগুলো সবাই সে নিজের হাতে মানুষ করেছে। কাজের মহলে সবার বড় হওয়া তার দায়িত্ব ছিল বেশি। তাই ভাই বোনের সবার মধ্যে তুবা ছিল মৌমিতার সবচেয়ে আদরের। আপন ভাই কৌশিকের থেকেও বেশি আদর দিয়ে বড় করেছে তুবাকে। আজ বিদায় লগ্নে সেই আদরের বোন না থাকলে হয়? মৌমিতাকে ছটফট করতে দেখে রিয়া নিজেই গেছে তুবাকে ডাকতে, কিন্তু সেও লাপাত্তা। 1 মিনিট খানেকের মাথায় তুবাকে আসতে দেখা গেল। বোকা মেয়েটা দিক বেদিক ঘুরে দৌড়ে আসছে স্টেজের দিকে। এক ছুটে স্টেজে উঠতে ঝাঁপিয়ে পড়ল মৌমিতার বুকে। মৌমিতা পরম আদরে আগড়ে নিল তুবাকে। ইতিমধ্যে তুবা খেতে খেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে মৌমিতা। হিসেব অনুযায়ী তার কাদার কথা, কিন্তু মৌমিতাকে সুযোগ না দিয়ে তুবা নিজে মরার কান্না জুড়ে দিয়েছে। তুবাকে কাঁদতে দেখে বাড়ির রমণীরা আঁচলে মুখ চেপে কেঁদে ফেলল। তুবার যেন দিন দুনিয়াবোধ হারিয়ে গেছে। মৌমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আহাজারি করে ওঠে, মৌ আপু, ও আপু, তুমি প্লিজ যেও না। তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব। তুমি তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বলো। বলতে বলতে তুবা শব্দ করে কেঁদে ফেলল। এতক্ষণে মৌমিতার চোখের কোণে অশ্রু কণা ভিড় জমালো। কাছাকাছি শ্বশুরবাড়ি, এই বাক্য মনে মনে আওড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল মৌমিতা। কিন্তু তুবার কান্না দেখে নিজের সব বোঝা হারিয়ে গেল। তুবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল।
বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল কৌশিক। কথায় কথায় নারী জাতির ফ্যাচ ফ্যাচ করে কান্না তার একদম পছন্দ নয়। দেশের বাইরে তো আর যাচ্ছে না, নিজের এলাকাতেই আছে। দিনে চাইলে 10 বার যাওয়া আসা করতে পারবে। তাহলে এই মরার কান্না জুড়ে দেওয়ার কারণ কি? কৌশিক অতিষ্ঠ কণ্ঠে বলল, আল্লাহর বাস্তে চুপ হয়ে যায় সবাই। মৌ লন্ডনে যাচ্ছে না, বাংলাদেশে আছে। কিন্তু কৌশিকের কথা কেউ পাত্তা দিল না। মমিতা এবং তুবা এখনও একইভাবে কেঁদে চলেছে। তুবার কান্না দেখে কৌশিকের বুকটা ভারী হয়ে উঠল। সহ্য করতে না পেরে পেছনে ফিরে বলল, মা চাচি, তোমরা ওকে সামলাও। কৌশিক কথা শেষ করতেই রমণীগণ এবার শব্দ করে কেঁদে উঠল। অর্থাৎ দুঃখের সাগরে ডুবে তারা আরও আগে থেকে মরছে। কৌশিক এবার অসহায় বোধ করল। সারাদিন আনন্দ উল্লাসে পরিপূর্ণ বাড়িটা মুহূর্তে মরা বাড়িতে পরিণত হলো যেন। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। অসহায় কৌশিককে সাহায্য করতে এগিয়ে এলো রাতুল। নিজের সদ্য বিবাহিতা বউকে আগলানোর দায়িত্ব নিজে নিল। তুবাকে টেনে মমিতা থেকে ছাড়ালো কৌশিক। বিচ্ছুরটা আঠার মতো লেগে আছে বোনের সাথে। টেনে টুনে দূরে সরানো যাচ্ছে না। এক প্রকার টেনে হিস্ট্রি বিচ্ছিন্ন করতে হলো দুজনকে। মমিতাকে নিয়ে ততক্ষণ গাড়ির দিকে রওনা হলো রাতুল। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কান্নাকাটি চলবে। এদিকে মৌমিতাকে চলে যেতে দেখে বাড়ির রমণীদের কান্নার জোর বাড়ল। মৌমিতার মা কনকচাপা বেগম ঢলে পড়লেন স্বামীর বুকে। দুই চাচিরও একই অবস্থা। বাড়ির কর্তারা যার যার স্ত্রীকে সামলাচ্ছে। মৌমিতাকে নিয়ে যেতে দেখে সকালে পিছু ছুটল তাদের। মুহূর্তে ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল। ছটফটে তুবার হাতে কবজি ধরে দাঁড়িয়ে আছে কৌশিক। দুরন্ত মেয়েটা হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছে যেন, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধনে আটকা পড়া যেন পারছে না। তুবাকে শান্ত করতে কৌশিক ভারী কণ্ঠে আদেশ করল, তুবা থাম, আমাকে যেতে দেন কৌশিক ভাই, আপু চলে যাচ্ছে। যাচ্ছে তো যাক, তাদের তুই এমন করছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আপুকে ছাড়া আমি একা হয়ে যাব। কথাগুলো বলে আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে তুবা। আচমকা কৌশিক তুবার চিকন কোমর এক হাতে জড়িয়ে ধরে, এক হাতে বাড়ির পেছন দিকে দেয়ালে পিঠ ঠেকিয়ে ধরে। সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুবার দুই ঠোঁট। হঠাৎ আক্রমণে হকচকিয়ে যায় তুবা। মুহূর্তে স্থির হয়ে আসে পুরো শরীর, শান্ত হয় মস্তিষ্ক। দুরন্ত মেয়েটা ছটফটানি থেমে যায় মুহূর্তেই। কৌশিক পরম আদরে আঁকড়ে ধরে তুবার ওষ্ঠপট। অত্যন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহ ছড়িয়ে দেয় ভালোবাসা। তুবা শান্ত হয়ে যায়, ভুলে বসে মৌমিতার কথা। এক দারুণ উন্মাদনা নিয়ে মেতে ওঠে দুজন। এক পর্যায়ে তুবার শ্বাস আটকে আসে। লোকটা এতটাই জোরে চেপে ধরেছে যে তুবা নিঃশ্বাস নিতে পারছে না। এবার বাঁচার তাগিদে ছটফটিয়ে ওঠে। রোমান্সের মধ্যে বাধা পড়ায় বেশ বিরক্ত হয় কৌশিক। এক গাঢ় চুম্বন শেষে কৌশিক মাথা তুলে তাকায়। ছাড়া পেয়ে তুবা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এই লোকটা একদিন ওর প্রাণ নিয়ে ছাড়বে। তুবাকে হাঁপাতে দেখে বাঁকা হাসে কৌশিক। তুবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আরও কাঁদবি? কাঁদ, যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপি প্রয়োগ হবে। কাঁদলে কোষে চুমু দেব, আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয়। তুবা রেগে যায়। হঠাৎ করে প্রতিশোধের নেশা মাথায় চেপে বসে। ওর ঠোঁট ফুলিয়ে দেওয়ার প্রতিশোধে এবার তুবা নেবে। সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায়। সবাই মৌমিতাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে। বাড়ির পেছনের দিকটা পুরোপুরি ফাঁকা। সুযোগ বুঝে এবার তুবা কৌশিকের উপর আক্রমণ করে বসে। আচমকা কৌশিকের ঘাড়ে এক হাত রেখে টেনে কিছুটা ঝুঁকিয়ে আনে। অতঃপর হুট করে কৌশিকের ঠোঁট আঁকড়ে ধরে তুবা। হঠাৎ কৌশিকের আক্রমণে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কৌশিক, কিন্তু পরক্ষণে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুহূর্তে কৌশিক নিজের ঠোঁটে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। বিচ্ছুটা ওর ঠোঁট কামড়ে ধরেছে। নিজের ঠোঁটটা ব্যথা চিনচিন করে ওঠে, তবে তার চেহারায় বিন্দুমাত্র ব্যথার আভাস পাওয়া যায় না। বরং তুবার বাচ্চামো থেকে কৌশিকের হাসি প্রশস্ত হয়। ইচ্ছে মতো কামড়ে কৌশিকের ঠোঁটের একাংশ ফেটে ফেলে তুবা। রক্তের নোনা স্বাদ জিভায় পৌঁছাতে টনক নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ঠোঁটটা ছেড়ে দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে তখনও হাসি। তুবাকে সরে যেতে দেখে কৌশিক ফিসফিস করে বলল, দাঁতে এত জোর, রাক্ষসের মতো খেয়ে ফেলতে চাইছিস? বেশ করেছি, হিসাব বরাবর করলাম। এবার ফোলা ঠোঁট নিয়ে আপনিও সবার মাঝে ঘুরে বেড়ান। কৌশিক এবার আরও কিছুটা ঝুঁকল। তুবা ভয়ে একটু পিছিয়ে গেল, দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার খুব কাছাকাছি চলে আসলো। নাকে নাক ছুঁই ছুঁই। তার কণ্ঠস্বর এবার আরও বেশি ঠান্ডা শোধালো, একবার সুযোগ পাই তোর সব কৃতকর্মের ফল এক এক করে ভোগ করাবো। ছটপটানি কমিয়ে ছাড়বো, বাসরের ব্যবস্থা আগে করি। স্বপ্নে দেখে যান, স্বপ্নকে বাস্তবে রূপ দেব খুব তাড়াতাড়ি।
যখন তোর গভীরে আমার বিচরণ চলবে তখন দেখব তুই কোথায় পালাস। আজ যে ঠোঁট তুই কামড়ে রক্তাক্ত করলি, একদিন এই ঠোঁটই তোর পুরো দেশ জুড়ে বিচরণ করবে। তোরই থাকিস জান। কথাগুলো বলে ঝুঁকিয়ে মাথা সোজা করলো কৌশিক। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে নিল। চলে যেতে গিয়েও আবারও ঘুরে দাঁড়ালো। মুহূর্তে দুবার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়ালো। সেকেন্ডের ব্যবধানে কী হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল দুবার। যখন বুঝতে পারলো কৌশিক ওকে আবারও চুমু খেয়েছে, তখন লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেললো তুবা। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মেয়েটার। কথায় কথায় কৌশিকের ঠোঁটে চুমু খাওয়া তুবাকে ব্যাপক লজ্জায় ফেলে দেয়। লোকটা অত্যধিক নির্লজ্জ, অসভ্য, অভদ্র, বেহায়া, কন্ট্রোললেস একটা মানুষ। রাত পোহানোর সাথে সাথে ভুইয়া মঞ্জিলে শোকের ছায়া কেটে গেছে। বাড়ি জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে শ্বাস রব। নিয়ম অনুযায়ী আজ মমিতা এবং রাতুলের বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলে সাজগোজে ব্যস্ত। ইতিমধ্যে বড়রা তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্য গাড়িটাতে করে বাচ্চারা পরে আসবে। কৌশিক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছছে। এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে একজোড়া ডাগর আঁখি। কাজলে লেপটানো চোখ দুটো কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। কৌশিক আড়ালে মৃদু হাসলো। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা এক টানে দরজা খুলে ফেললো। সেকেন্ডের ব্যবধানে তুবাকে হ্যাচকা টানে ভেতরে ঢুকিয়ে তুড়িতে দরজা আটকে দিল। হতবম্ব তুবা বুঝতে পারল না কি থেকে কি হয়ে গেল। যখন বুঝতে পারলো তখন সে কৌশিকের বাহুডোরে আবদ্ধ। তুবাকে দেয়ালের সাথে ঠেসে ধরে দুই পাশে হাত রেখে আটকে ধরেছে তুবাকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে আছে। পিট করে একবার কৌশিকের চোখের দিকে তাকালো তুবা। কৌশিক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না তুবার। চোখ নামিয়ে নিল। ততক্ষণাৎ নজরে পড়ল কৌশিকের উন্মুক্ত প্রশস্ত বুক। ফর্সা বুকটা অল্প বিস্তর লোমে আবৃত। পানিতে ভিজে লোমগুলো দেহের সাথে লেপ্টে আছে। নিয়মিত জিম করার ফলে দেহের গঠন একদম মানানসই। পেটের কাছে সিক্স প্যাকস অ্যাপস ভাজে ভাজে ফুটে উঠেছে। পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানির বিন্দু। দুবার যেন শ্বাস আটকে আসলো। কৌশিকের সুটাম ভেজা শরীরে তাকে বেসামাল করে তুলল। বেহায়ের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কৌশিকের দেহের প্রতিটা ভাঁজ। দুবার অবস্থা দেখে মনে মনে হাসলো কৌশিক। সন্তুষ্ট হলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার দেহের ভাঁজে আটকে গেছে। কৌশিক দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে হাসলো। দুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ওয়ানা টাচ ইট জান। কৌশিকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ক্রমাগত মাথা ডানে বামে নেড়ে বলল, না না, বাট আই ওয়ান্ট টু টাচ ইউ অ্যান্ড অলসো ফিল ইউ জান। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলে তুবার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল কৌশিক। গাঢ় চুম্বনে ভরিয়ে দিল তুবার ঘাড় গলা। আবেশে চোখ বন্ধ করে দেয়াল খামচে ধরল তুবা। বুকের গতি বেড়ে হলো দ্বিগুণ। কৌশিক সময় নিল না গলা থেকে নিচে নামতে। দুবার পাতলা কোমর পেঁচিয়ে ধরে নিচের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাটুকু। তুবা খামচে ধরল কৌশিকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কেউ এসে পড়বে। আমি মুডে আছি বলে ঠোঁটের ছোঁয়া আরও গাঢ় করল। বক্ষ ভাঁজের মাঝে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পাগল করে দিচ্ছে তুবাকে। হাত পা ভেঙে পড়ে যাবে যেন। এই অসহ্য সুখ থেকে বাঁচতে তুবা টেনে টেনে বলল, প্লিজ কৌশিক ভাই, কেউ চলে আসবে। কৌশিক ততক্ষণাৎ থেমে গেল, কিন্তু তুবাকে ছাড়ল না। নিজের সাথে মিশিয়ে রেখে মাথা তুলে তাকালো। বাঁকা হেসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। আর তুই আমাকে বাচ্চা ভোলানোর ভয় দেখাস? বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গপঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এ বাড়িতে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তুবা মাথা নিচু করে জিভ কামড়ে দিল। উত্তেজনায় সে ভুলে বসেছিল এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কে বিষয়ে জানে। এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তুবাকে
চিন্তামগ্ন দেখে কৌশিক ডানে গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে উকি ঝুঁকি কেন মারছিস ছান? কাছে পেতে মন চাইছে? না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা দেখবি, তাহলে খুলবো বলে কোমর থেকে টাওয়ালে গিটে হাত দিল কৌশিক। তুবা তড়িঘড়ি করে খপ করে কৌশিকের হাত ধরে ফেললো। চোখ খিচে বন্ধ করে পড়ল। ছি, আমি ওটা দেখার কথা বলিনি। তাহলে? আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরেছেন। ঘরে গিয়ে আমিও সেম রঙের জামা পরবো তাই। আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। তাহলে চোখ খোল। তুবা চোখ বন্ধ রেখে ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ সে চোখ খুলবে না। কৌশিক জোর করে তুবার থুতনি ধরে নিচু করে রাখাটা উপরে তুলল। নাকের সাথে নাক ঘষে বলল, চোখ বন্ধ রাখার প্রয়োজন নেই। বিয়ে করা বউ তুই আমার সব কিছু তুই দেখতে পারিস, অধিকার আছে তোর। তুবা ধীরে সুস্থে চোখ খুলল। কৌশিক ততক্ষণে দুষ্টুমি করে তুবার চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে বিছানার কাছে চলে গেল। ছাড়া পেয়ে তুবা পেছন পেছন গেল। বিছানার ওপর বিছিয়ে রাখা কালো রঙের শার্ট দেখে কৌশিক প্রশ্ন করল, ইজ ইট ওকে জান? তুবা এবার একটু চিন্তায় পড়ে গেল। কালো রঙের তার দুইটা জামা এবং একটা শাড়ি আছে। এখন সে জামা পরবে নাকি শাড়ি? তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক প্রশ্ন করল, কী সমস্যা? আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে, কোনটা পরবো? আচ্ছা শাড়ি পরি। একদম না, খবরদার বলছি শাড়ি পরবি না। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না, ব্যাস। শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। তুবা মুখ ফুলালো, মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন বলে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। ততক্ষণাৎ কৌশিক আবারও ডেকে উঠল, শোন। তুবা থেমে গেল, পেছন ঘুরে বলল, কি? কৌশিক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তুবার কোমর পেঁচিয়ে ধরল। ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটে এগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক। এগুলো ঠোঁটে দিবি না, আমার নেশা ধরে যায়। পরে বেসামাল হয়ে পড়লে কিন্তু পস্তাবি। তুবা তর্কে ছড়ালো না, বাধ্যবের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে। আমার দেহ, মন, হৃৎপিণ্ড সব কিছু কাঁপে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন? কৌশিকের ইচ্ছে করছিল না ছাড়তে। মন চাচ্ছে এভাবে তুবা সারা জীবন তার বাহুদর থেকে যাক, সময় এখানে থমকে যাক। কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তুবা আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলে বিপদ। হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে মৌমিতার শ্বশুরবাড়ি পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে গেল বাড়ির পেছনে ফাঁকা জায়গায়। সবাই ছোটোখাটো একটা আমের বাগানে আছে। এখানে আম গাছের নিচে চেয়ার পেতে বসেছে সবাই আড্ডা দিতে। এ বাড়িতে এসে কৌশিকদের সাথে যোগ দিয়েছে কৌশিকের মামাতো বোন রাইমা। সেই সাথে রাতুলের দুজন বন্ধু আছে, সেলিম আর সিফাত। সিফাত সেই ছেলে যে কাল থেকে তুবার পেছন পেছন ঘুরঘুর করছে। সিফাত তুবার মুখোমুখি হয়ে চেয়ার পেতে বসেছে। সে নানানভাবে চেষ্টা করছে তুবার মনোযোগ পাওয়ার, কিন্তু বেখেয়ালি তুবা সরু নজরে তাকিয়ে আছে কৌশিকের পাশে চেয়ার নিয়ে বসা রাইমের দিকে। রাইমা কৌশিককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে। রাইমাকে নিয়ে তুবার এই একটা জায়গাতে সমস্যা, যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া। কৌশিক এখনও সম্মতি জানায়নি, তবুও তুবার ভয় হয়। মনে মনে কৌশিককে নিয়ে সে ইনসিকিউরিট ফিল করে। তুবার মনে সংশয় দূর করতে কৌশিক গোপনে বিয়ে করে নেয় তুবাকে, যাতে তুবা তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। কিন্তু তবুও এই মেয়েটাকে দেখলে তুবার মুখের হাসি উড়ে যায়। রাইমা স্বভাবের ঠান্ডা চরিত্রের মেয়ে হলেও তুবার তাকে পছন্দ করে না। তুবার ভাবনার ছেদ ঘটে তার মেজো চাচার ছেলে নীরবের কথা শুনে। আমাদের বাপ চাচাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। সেলিম ভ্রু কুচকে বলে, কেমন ভুল? এই যে বড় চাচুর দুই ছেলে মেয়ে, মৌ আপু আর কৌশিক ভাই, যদিও ওরা যমজ, কিন্তু দুই ভাই বোন তো। আবার আমাদের দিকে আমি আর রিয়া দুই ভাই বোন। মাঝখান থেকে নিয়ম ভঙ্গ করলো ছোটো চাচু। তুবা তার একমাত্র সন্তান। ছোটো চাচুর উচিত ছিল আরও একটা সন্তান নেওয়ার, এবং সেটা ছেলে। কি বলো? মাঝখান থেকে জবাব দিল সিফাত। সে তুবার দিকে তাকিয়ে বলল, তুমি কৌশিক ভাই তো আছোই, তুবার নতুন করে ভাইয়ের কি প্রয়োজন? মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল কৌশিক। আচমকা সিফাত তাকে তুবার ভাই বলে সম্বোধন করায় ভুক্রোচকে মাথা তুলে তাকালো। মুখে কোনো জবাব না দিয়ে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল শুধু। কৌশিকের এমন এক্সপ্রেশনে মানে অন্যরা না বুঝলেও রিয়া এবং নীরব বেশ বুঝল।
প্রসঙ্গ পাল্টাতে রিয়া চেঁচিয়ে উঠল নীরবের ওপর। তুই বেশি বুঝিস তাই না? আসছে বাপ চাচাদের সমালোচনা করতে, অন্য কিছু বলার থাকলে বল বেয়াদব। বোনের ধমক শুনে নীরব ততক্ষণাৎ চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। কৌশিক নজর ঘুরাতে গিয়ে চোখ পড়ল তুবার ভারাক্রান্ত মুখ। চোখ দুটো কেমন ছলছল করছে, মনটাও বেজায় ভার। কৌশিক বুঝতে পারল তুবার মন খারাপের কারণ। ওর মনে হঠাৎ দুষ্টু বুদ্ধি উঁকে দিল। তুবাকে চালাতে রাইমার দিকে ঘুরে বলল, কালকে আসলে না কেন রাই? মিস করেছে তোমাকে। রাইমা কৌশিকের দিকে তাকিয়েছিল। হঠাৎ কৌশিকের আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, ও একটু অসুস্থ ছিলাম। ব্যাস, দুবার আর সহ্য হলো না। রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। কৌশিক মনে মনে হাসলো। তার বোকারানি খেতে গেছে। এখন তার রাগ ভাঙানোর ছুতোয় আরও একবার কাছে যাবে, ভরপুর আদর করবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি কৌশিকের এসব কৌশল বোঝে?